বলাইচাঁদ মুখোপাধ্যায় মূলত তিনি ছিলেন একজন ডাক্তার, ঠিক আছে। তো তার লেখার মধ্যে অবশ্যই, স্ক্রিন দেখা যাচ্ছে তো, তার লেখার মধ্যে, তো সেই বিভিন্ন লেখার মধ্যে সেই সময়কার স্বাস্থ্য ব্যবস্থা ইত্যাদি, বা তিনি ডাক্তার হিসেবে যা যা দেখেছেন সেগুলো সব তার লেখার মধ্যে ফুটে ওঠে। 1899-এ তার জন্ম এবং 1979-তে হচ্ছে মৃত্যু। তার পুরো নাম ছিল বলাইচাঁদ মুখোপাধ্যায়। তার জন্ম হচ্ছে 1899 বিহারের পূর্ণিয়া জেলায়, ঠিক আছে। তার জন্ম ছিল বিহারের পূর্ণিয়া জেলায় এবং তার বাবাও ছিলেন পেশায় একজন ডাক্তার। তার বাবার নাম ছিল তোমার কি বলে সত্যচরণ, ঠিক আছে, সত্যচরণ। তবে ছোটবেলা থেকেই তিনি তার সাহিত্যের প্রতি একটা অনুরাগ ছিল, ছোটবেলা থেকেই তার সাহিত্যের প্রতি একটা অনুরাগ ছিল। ছোট থেকেই তার সাহিত্যের প্রতি একটা অনুরাগ ছিল, তিনি লিখতে ভালোবাসতেন, তিনি কবিতা লিখতেন। আর সেই সঙ্গে তিনি তারপরে পরে তিনি পরবর্তীকালে গল্প লেখা শুরু করেন। তো মালঞ্চ, পরিচারিকা প্রভৃতি পত্রিকায় তিনি বনফুল ছদ্মনামে কবিতা লিখতেন প্রথমের দিকে। তাহলে আমরা যদি তার প্রথম দিকটা দেখি তাহলে দেখব যে যেখানে তিনি যে যে পত্রিকাগুলোতে তিনি লিখছেন সেটা হচ্ছে মালঞ্চ আর একটা হচ্ছে পরিচারিকা, ঠিক আছে। এই দুটো পত্রিকায় তিনি মূলত লিখতেন। মালঞ্চ, পরিচারিকা এই পত্রিকায় তিনি লেখালেখি করতেন এবং তিনি এই সময় যে লিখতেন সেটা হচ্ছে তার কবিতা লিখতেন একদম প্রথমে। তো পেশায় তিনি একজন চিকিৎসক হলেও তার নেশা কি ছিল, পেশায় তিনি চিকিৎসক হলেও তার লেখা ছিল নেশা, সাহিত্য চর্চা করা। পরবর্তীতে তিনি শনিবারের চিঠি, ভারতবর্ষ, বিজলি, শনিবারের চিঠি, ভারতবর্ষ, বিজলি, তারপরে প্রবাসী এবং এরপরে আনন্দবাজার। এই প্রভৃতি পত্রিকাতে লেখালেখি শুরু করলেন বা গল্প রচনা করা শুরু করলেন। বিহারের যে জায়গায় তিনি জন্মগ্রহণ করেছিলেন সেটা হচ্ছে মণিহারি। বিহারে মণিহারি বলে একটা জায়গা, সেখানে, যদিও তার যেটা এখনকার কনটেক্সটে পশ্চিমবঙ্গের হুগলি জেলায় শিয়াখালা গ্রাম, যেখানে তার আদি নিবাস ছিল, হুগলি জেলায় শিয়াখালা। হুগলি ডিস্ট্রিক্টের শিয়াখালা জায়গায় তার আদি নিবাস ছিল, যেখানে তিনি পশ্চিমবঙ্গের এই শিয়াখালাতে তার এখানে তিনি জন্মগ্রহণ করেন, মানে আদি নিবাস ছিল তার, এখানে জন্মগ্রহণ করেননি, তার পৈতৃক সূত্রে তার আদি নিবাস ছিল। তাদের পরিবার মুখুজ্জে, কাঁটা বুনে মুখুজ্জে নামে পরিচিত ছিল, ঠিক আছে। এবং তার বাবাও বললাম ডাক্তার ছিল। কাঁটা বুনে মুখুজ্জে। 1962 খ্রিস্টাব্দে তিনি রবীন্দ্র পুরস্কার পান। তিনি রবীন্দ্র পুরস্কার পান। 1975-এ পদ্মভূষণ পেয়েছিলেন।
1975-এ তিনি পদ্মভূষণ পেয়েছিলেন। তার লেখায় নিজস্বতার ছাপ ছিল স্পষ্ট। তার প্রথম উপন্যাস ছিল তৃণখণ্ড। তার প্রথম উপন্যাস ছিল তৃণখণ্ড এবং শেষ উপন্যাস ছিল হরিশ্চন্দ্র। শেষ উপন্যাস ছিল হরিশ্চন্দ্র। প্রথম উপন্যাস 1935 সাল এবং শেষ উপন্যাস ছিল 1979। এই এতগুলো বছর অর্থাৎ 1935 থেকে 1979, 35 থেকে 79, মূলত এই সময় তিনি 40টি উপন্যাস রচনা করেন। 40টি উপন্যাস রচনা করেছিলেন এই সময়টাতে। প্রথম উপন্যাস এবং শেষ উপন্যাস। তার রচিত উপন্যাসগুলোর মধ্যে তৃণখণ্ড, মৃগয়া। আচ্ছা, যেগুলো বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো নাম মনে রাখতে হবে বলে দিচ্ছি: তৃণখণ্ড, মৃগয়া, জঙ্গম। আচ্ছা, তারপরে হলো হাটে বাজারি, অগ্নি, যেগুলো সাল মনে রাখতে হবে। তারপরে হচ্ছে স্থাবর, ডানা, ঠিক আছে। রাত্রি, স্থাবর, ডানা, লাস্টে হরিশ্চন্দ্র আছে 1979, অগ্নিশ্বর। এগুলো হলো সাল মনে রাখতে হবে। এখানে আমি দিয়েছি সবই, তবে সাল মনে রাখতে হবে এই কটা। রাত্রিটা সাল মনে রাখতে হবে। রাত্রি, নিরঞ্জনা, তীর্থের কাক, নির্মুখ, বৈতরণী তীরে এবং নির্মুখ। এই কটা সাল দেখো তাহলেই হবে। তার উপন্যাসের কয়েকটি পর্যায় আছে, যেমন প্রথম পর্বে তিনি তৃণখণ্ড, বৈতরণী তীরে, সে ও আমি, অগ্নি, কিছুক্ষণ, এইগুলো রচনা করেছিলেন। তার প্রথম দিকের পর্বের এইগুলো রচনা। কোনগুলো? না, তৃণখণ্ড ফার্স্ট পার্টে, বৈতরণী তীরে, অগ্নি, তারপর হচ্ছে সে ও আমি, আর হলো সে ও আমি, আর হচ্ছে কিছুক্ষণ। এইগুলো হচ্ছে তার প্রথম পর্বের উপন্যাস। দ্বিতীয় পর্বে তিনি লেখেন মৃগয়া, নির্মুখ, তারপর দ্বৈরথ। এই পর্বের উপন্যাসগুলো সেভাবে গুরুত্বপূর্ণ নয়। তার জীবনের প্রথম পর্বের উপন্যাসগুলো বেশি গুরুত্বপূর্ণ এবং শেষ দিকে তৃতীয় পর্যায়ে, যেখানে মানদণ্ড, নবদিগন্ত, এগুলো মনস্তত্ত্বমূলক। এই যে এদের ঘটনাগুলো যেগুলো হচ্ছে মানদণ্ড, তার মনস্তত্ত্বমূলক উপন্যাস কোনগুলো? মানদণ্ড, তারপরে হচ্ছে নবদিগন্ত, আর হলো কোষ্ঠী পাথর, লক্ষ্মীর আগমন। এইগুলো হচ্ছে সব মনস্তত্ত্বমূলক। চতুর্থ পর্ব সব থেকে গুরুত্বপূর্ণ, যেখানে স্থাবর, জঙ্গম এবং ডানা, এই তিনটেই গুরুত্বপূর্ণ উপন্যাস। স্থাবর, জঙ্গম এবং ডানা,
জঙ্গমে যেখানে জীবনের বিচিত্র শোভাযাত্রা, স্থাবরের ক্ষেত্রে সেই একেবারে মানে কি বলবো মানব সভ্যতার প্রথম দিকে মানুষ কেমন ছিল সেই সব। আর ডানাতে, ডানাতে হচ্ছে পক্ষী তত্ত্ব, পাখির জীবন, তাদের যে মনস্তত্ত্ব, এই সমস্ত লেখা আছে। জঙ্গম হচ্ছে তার সার্থকতম সৃষ্টি, সার্থক সৃষ্টি হচ্ছে জঙ্গম, যেটি 3টি খণ্ডে বিভক্ত ছিল। জঙ্গম হচ্ছে সার্থক সৃষ্টি। তাহলে এই যে 3টে পর্ব, এই যে পর্বটা যেখানে জঙ্গম স্থাবর রয়েছে, আরেকটা রয়েছে হলো তোমার কি বলে ডানা, এই পর্বটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পর্ব। এই জঙ্গম এই পর্বের সব থেকে গুরুত্বপূর্ণ। আর এর পরে যদি আমি বলি তাহলে হাটে বাজারে, হাটে বাজারে অগ্নিশ্বর। আমি আগেই বলেছি যে দেখো তিনি ছিলেন একজন ডাক্তার, তো সেই কারণে তার লেখার মধ্যে সেই ডাক্তারি ছাপ কিন্তু স্পষ্ট। তার তৃণখণ্ড উপন্যাস, তার অগ্নিশ্বর, তার এই উপন্যাসগুলোতে কিন্তু তার ডাক্তারি স্পষ্ট মানে আর কি একটা রূপ রয়েছে। আবার হচ্ছে তোমার বৈতরণী তীরে, এখানেও ডাক্তারি অভিজ্ঞতার ছাপ স্পষ্ট বৈতরণী তীরে। বৈতরণী তীরেতে এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র যে সেই একজন ডাক্তার। আবার অগ্নিশ্বর এর কেন্দ্রীয় চরিত্র ডাক্তার বনবিহারী মুখোপাধ্যায়ের চরিত্রের আদর্শে চিত্রিত, যে কিনা সব ধরনের ন্যাকামি, তারপর সব ধরনের ভণ্ডামি, তারপর সব ধরনের কুসংস্কার, এইগুলোর বিপক্ষে ছিলেন, একটা কঠোর মানুষ ছিলেন। নির্মুখ উপন্যাস, সেখানেও তার ডাক্তারি জীবনের এই উপন্যাসের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে বিমল ডাক্তার, সেটাও কিন্তু ডাক্তারি জীবনের অভিজ্ঞতার একটা রূপ পাওয়া যায়, বিমল ডাক্তার। আর এরপরে আমরা যদি দেখি তার ইতিহাস ভিত্তিক কোন উপন্যাস আছে, ইতিহাস ভিত্তিক যেটা ছিল তার ইতিহাস ভিত্তিক উপন্যাস, ঠিক আছে, ইতিহাস ভিত্তিক যে উপন্যাসটা আছে সেটা হলো ইতিহাস ভিত্তিকের মধ্যে পড়ছে তোমার যেমন ধরো সন্ধি পুজো মহারানী, ঠিক আছে, সন্ধি পুজো মহারানী, এই দুটো হলো ইতিহাস ভিত্তিক। নেক্সট উইকে আমরা শুধুমাত্র করব, ব্যাকরণ করব আর টেক্সট করব, সাহিত্যের ইতিহাস পরে আবার। আচ্ছা, তিনি ইংরাজি উপন্যাস থেকেও তার উপন্যাসের তোমার কি বলে উপন্যাসের তিনি কাহিনী সংগ্রহ করেছিলেন। তার আগে বলি, এই যে ওনার ইতিহাস ভিত্তিক যে উপন্যাস মহারানী আর সন্ধি পুজো, এখানে কিন্তু একদিকে সিপাহী বিদ্রোহের পটভূমি, সেখানকার তৎকালীন সময়ে জমিদার বাড়িতে কি ধরনের তারা জীবন যাপন করত, মুর্শিদাবাদ, ধলভূম, সুতানুটি, পলাশির যুদ্ধের পটভূমি, এগুলো সব কিন্তু তার মানে এই উপন্যাস দুটোতে রয়েছে, সন্ধি পুজো আর মহারানী ইতিহাস ভিত্তিক। আর এরপরে যেটা আমি বললাম যে দেখো ইংরাজি উপন্যাসের যে রূপান্তরকরণ যেটাকে আমরা বলে থাকি, সেখানে কোনগুলো রয়েছে, সেখানে হচ্ছে তোমার নং তৎপুরুষ, নিরঞ্জনা, গন্ধরাজ, ভীম পলশ্রী, এই উপন্যাসগুলো, ভীম পলশ্রী, তারপর হচ্ছে নং তৎপুরুষ, এই যে এগুলো হচ্ছে তোমার ইংরাজি উপন্যাসের রূপান্তরকরণ, ইংলিশ, তারপরে হলো নং তৎপুরুষ, আর এই তোমার কি বলে নিরঞ্জনা, আর হচ্ছে গন্ধরাজ, এইগুলো ভীম পলশ্রী, এইগুলোতে তোমার ইংরাজি উপন্যাসের রূপান্তরকরণ রয়েছে। দেশ বিভাগ, তারপর উদ্বাস্তু সমস্যা,
অগ্নি উপন্যাসে আগস্ট আন্দোলনের প্রেক্ষাপট রয়েছে। অগ্নি উপন্যাস যদি বলে কোন উপন্যাসে আগস্ট আন্দোলনের প্রেক্ষাপট রয়েছে, তাহলে সেটা হচ্ছে তোমার অগ্নি। আগস্ট আন্দোলনের প্রেক্ষাপট রয়েছে অগ্নিতে। মুসলমানের দাঙ্গা 42-46 ভারতের রাজনৈতিক সামাজিক যে চিত্র, সেই জায়গাটা। আর দেশ বিভাগ আর উদ্বাস্তু সমস্যা নিয়ে যে দুটো উপন্যাস তিনি লিখেছিলেন, যার মধ্যে একটা হচ্ছে পঞ্চপর্ব, একটা হলো পঞ্চপর্ব আর একটা হচ্ছে ত্রিবর্ণ। দেশ বিভাগ, উদ্বাস্তু সমস্যা। উদ্বাস্তু সমস্যা, এটা নিয়ে তিনি লিখেছিলেন এই দুটো উপন্যাস। দেখো, বনফুলের যদি আমরা বলি যে তিনটি শ্রেষ্ঠ উপন্যাস কি কি, তাহলে ওই তিনটে হবে একটা স্থাবর, একটা জঙ্গম, একটা হচ্ছে ডানা। একটা স্থাবর, একটা হলো জঙ্গম, একটা হচ্ছে ডানা। বনফুলের ছোট গল্প সংকলনের সংখ্যা 8টি, যার মধ্যে উর্মিমালা, অনুগামিনী, সপ্তমী, দূরবীন, মণিহারা এগুলো। যার মধ্যে সপ্তমী সাল মনে রেখো, অনুগামিনী সাল মনে রেখো, মণিহারা, দূরবীন সাল মনে রেখো, মণিহারা নয়, দূরবীনের সালটা মনে রেখো, উর্মিমালা। তার হাতে ছিল সব ব্যবচ্ছেদের ছুরি, তিনি তো ডাক্তার ছিলেন। আমরা দেখি যখন ওই অটোপসি করা হয় বা যেটাকে আমরা পোস্টমর্টেম বলে থাকি, তো সেক্ষেত্রে ডাক্তারের হাতে কি থাকে, মানুষের মৃতদেহকে তারা কাটে, তাই তো। তো সেই যে নিপুণ ভাবে সেই বিষয়টাই তার গল্পের মধ্যে কিন্তু ধরা পড়েছে। আবার আবার রামগঞ্জের জমিদার বাবু শ্যামবাবু, ঠিক আছে, জমিদার শ্যামবাবু, তিনি ছিলেন একটা মানে খেয়ালি গোছের মানুষ, তার যেটা ভালো লাগতো সেইটা। তিনি তার মাতৃ শ্রাদ্ধে গল্পকথককে আমন্ত্রণ জানিয়েছেন। গল্পকথক গেছে, ভাবলেন তিনি ডাক্তার, অথচ মায়ের অসুখের খবর তিনি পাননি। এইভাবে গল্পের মধ্যে কোথাও কৌতুক রস, কোথাও নাটকীয়তা এইভাবে ফুটে উঠেছে, ঠিক আছে। আর অতিলৌকিক গল্প, বনফুলের যে অতিলৌকিক গল্প, সেটা হলো অধরা। বনফুলের অতিলৌকিক গল্প হলো অধরা। অতিলৌকিক গল্প হলো অধরা। আচ্ছা, এবার হলো আহ এবারে দেখো, তার কোন রচনার মাধ্যমে তার আত্মপ্রকাশ ঘটে, এটা তো তৃণখণ্ডের মাধ্যমে আত্মপ্রকাশ ঘটে। তার প্রথম কবিতা ছিল যেটা মাল পত্রিকায় প্রকাশিত হয়, ঠিক আছে। তার প্রথম কবিতা যেটা
মাল পত্রিকায় প্রকাশিত হয়েছিল। রবীন্দ্র পুরস্কারে যে উপন্যাসটি পুরস্কৃত হয়েছিল, যেটা তার আত্মজীবনীমূলক পুরস্কার ছিল, পশ্চাৎপট। আর প্রথম উপন্যাস ছিল তৃণখণ্ড। পশ্চাৎপট ছিল তার আত্মজীবনীমূলক উপন্যাস, প্রথম উপন্যাস ছিল তৃণখণ্ড। আর শেষ উপন্যাস কি ছিল? হরিশ্চন্দ্র। শেষ উপন্যাস ছিল হরিশ্চন্দ্র। ঠিক আছে। শেষ উপন্যাস ছিল তোমার কি বলে হরিশ্চন্দ্র। সম্ভাব্য শোনা যায় যে তিনি 40টি উপন্যাস লিখেছিলেন, তবে বিভিন্ন ক্ষেত্রে জানা যায় যে না, তার মানে অপ্রকাশিত উপন্যাস বলো বা যেগুলো পপুলারিটি পায়নি সেগুলো নিয়ে প্রায় 60টির কাছে উপন্যাস তিনি লিখেছেন। 60টি উপন্যাস, 5টা নাটক, 586টি ছোট গল্প এবং অসংখ্য প্রবন্ধ, যেগুলো তার রচনাবলীতে প্রকাশিত হয়েছে, 586টি গল্প, পাঁচটি নাটক আর অসংখ্য প্রবন্ধ। এইগুলো। আর কাব্যগ্রন্থ ছিল, তার কাব্যগ্রন্থ ছিল ওই তো তার কাব্যগ্রন্থ ছিল 5টি, কাব্যগ্রন্থ ছিল 5টি। ঠিক আছে। পাঁচটি মনস্তত্ত্বমূলক, যেগুলো যেরকম ভাবে। তৃণখণ্ড উপন্যাসের বিষয়বস্তু ছিল ভাগলপুর। তৃণখণ্ড উপন্যাসের প্রেক্ষাপট ছিল ভাগলপুর। ভাগলপুর বলে একটি জায়গা, বিহারের ভাগলপুর, সেই জায়গায় তিনি তার 36 বছর বয়সে তৃণখণ্ড উপন্যাসটি লিখেছিলেন। আর এই যে বৈতরণী তীরে, যেখানে তার পটভূমি হলো একটা লাশ কাটা ঘর, এই লাশ কাটা ঘরে কি হচ্ছে, লাশ কাটা ঘরে ডাক্তারের ছুরির মুখে আত্মহত্যাকারীরা একের পর এক এসে বসে এবং তাদের অতৃপ্ত কামনার কথা তারা জানাতে থাকে। ঠিক আছে। বিমল হচ্ছে তার নির্মোহ উপন্যাসের চরিত্র, এটা আগেই বলেছি। এটাও ডাক্তারি কাহিনী নিয়েই লেখা। তার অন্যতম একটি গুরুত্বপূর্ণ উপন্যাস ছিল উদয় অস্ত। এই উদয় অস্ত উপন্যাসের একটা গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে সূর্য সুন্দর। সূর্য সুন্দর স্বাধীনতার পূর্বে আগস্ট আন্দোলন দাঙ্গা বিষয়ক বলে দিয়েছি, ওটা অগ্নি। আর একটা হলো স্বপ্ন সম্ভব। ঠিক আছে। অগ্নি আর স্বপ্ন সম্ভব। জঙ্গম হচ্ছে যে 3টি তোমার কি বলে স্তরে বিভক্ত। অনুবাদধর্মী উপন্যাসগুলোর মধ্যে ভীম পলশ্রী, নং তৎপুরুষ, নিরঞ্জন, গন্ধরাজ, এইগুলো। আর তার অন্যতম আরেকটি উপন্যাস ছিল যেটা হচ্ছে লি। লি উপন্যাস। লি হচ্ছে তার স্ত্রীর নামে ছিল, লি। লি 1978, যেটা ছিল তার স্ত্রীর নামে। তার সম্পর্কে মন্তব্য করেছেন আর একজন বিখ্যাত সাহিত্যিক, প্রমথনাথ ঋষি।
প্রমথনাথ ঋষি তার সম্পর্কে মন্তব্য করেছেন। তিনি যে দুটি নাটক লিখেছিলেন, যার মধ্যে একটা হলো তোমার কি বলে শ্রী মধুসূদন আর বিদ্যাসাগর। পদ্মভূষণ 1975-এ পান, রবীন্দ্র পুরস্কার 1962-তে পান, বিশ্বভারতী থেকে জগত্তারিণী পদক পেয়েছিলেন 1967-তে। এই হলো বলাই চাঁদ মুখোপাধ্যায়। নেক্সট, কোনো কোয়েশ্চেন আছে বলাই চাঁদ থেকে? এবার হচ্ছে আশাপূর্ণা দেবী ত্রয়ী উপন্যাস। আশাপূর্ণা দেবী দিয়ে শুরু করব। লেখিকা আশাপূর্ণা দেবী, জন্ম 1909, মৃত্যু 1995। 1909 যেটা হচ্ছে 8th জানুয়ারি, 1995 হচ্ছে 13th জুলাই। এই হলো আশাপূর্ণা দেবীর, এই হলো আশাপূর্ণা দেবীর সম্পর্কে। তিনি একজন মহিলা, একজন বাঙালি ঔপন্যাসিক, ছোট গল্পকার, শিশু সাহিত্যিকও বটে। ঠিক আছে, শিশু সাহিত্যিক। তার প্রথম প্রতিশ্রুতি, তার অনবদ্য শ্রেষ্ঠ কীর্তি যদি হয়, তাহলে সেটা হচ্ছে প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা, বকুল কথা। এইটা। তিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন, রবীন্দ্র পুরস্কার পেয়েছেন, সাহিত্য একাডেমি ফেলোশিপ পুরস্কার পেয়েছেন। উল্লেখযোগ্য রচনা হচ্ছে তার, বললাম যে প্রথম প্রতিশ্রুতি, আর হচ্ছে বকুল কথা, আর হচ্ছে সুবর্ণলতা। ঠিক আছে। আশাপূর্ণা দেবীর স্বামীর নাম ছিল কালীপদ সেনগুপ্ত। ওনার স্বামীর নাম ছিল কালীপদ সেনগুপ্ত। আচ্ছা, সবার আগে ওনার উপন্যাসের যে ধারা রয়েছে সেটা আগে বলব। উপন্যাসের ধারার মধ্যে প্রথম যেটা হচ্ছে যে প্রথমেই হচ্ছে প্রথম প্রতিশ্রুতি। ঠিক আছে, উপন্যাসের যে কটা নাম তার উল্লেখ করব, যার মধ্যে প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা, বকুল কথা, এগুলো তো আছেই। এছাড়া আছে যে যার দর্পণ, যে যার দর্পণে। তারপর হচ্ছে যোগ বিয়োগ, অগ্নি পরীক্ষা, শেষ রায়, সকাল সন্ধ্যা, দূরের জানালা, এই হচ্ছে তার উপন্যাসের এগুলো সংখ্যা। ঠিক আছে, আশাপূর্ণা দেবীর উপন্যাস। অচল পয়সা, তারপর হচ্ছে নকশা কাটা ঘর, চার দেওয়ালের বাইরে, অবিনশ্বর, স্থান কাল পাত্র, হঠাৎ একদিন, এইগুলো।
তবে মোটামুটি ভাবে তার ওই প্রথম তিনটি যে উপন্যাস, এই তিনটি উপন্যাসে তার সার্থক পরিচয় মিলেছে। তিনটি পৃথক উপন্যাস হলেও এই তিনটি মিলিয়েই আশাপূর্ণার কি, এটাকে আমরা কি বলে থাকি, ট্রিলজি বলি। ট্রিলজি কাকে বলা হয়? এই তিনটে ট্রায়ো, ত্রয়ী যেটাকে আমরা বলি, ত্রয়ী উপন্যাস, তাই তো, যেখানে বাঙালি মধ্যবিত্ত জীবনের যে সমাজ চিত্র তাকে লেখিকা তুলে ধরেছে। আবার এই যে মা, মেয়ে এবং নাতনি, এই তিনজনের কাহিনী এখানে ফুটে উঠেছে এই তিনটে উপন্যাসে। তিনজনেরই জীবন ব্যর্থ হয়েছে এবং তিন নায়িকাই আসলে বা তিনটি নারী হচ্ছে এই তিনটি উপন্যাসের ট্র্যাজিক চরিত্র। প্রথম প্রতিশ্রুতি যে উপন্যাস, যার কেন্দ্রীয় চরিত্র ছিল সত্যবতী, প্রথম প্রতিশ্রুতি তার কেন্দ্রীয় চরিত্র ছিল সত্যবতী। দ্বিতীয় খণ্ড অর্থাৎ সুবর্ণলতা, যেখানে সত্যবতীর কন্যা সুবর্ণলতা, আর থার্ড যে খণ্ড সেখানে হচ্ছে বকুল কথার বকুল। এছাড়াও তিনটি গুরুত্বপূর্ণ উপন্যাস তিনি লিখেছেন। একটা হচ্ছে, এগুলো ছাড়াও যেগুলো বললাম, একটা হচ্ছে শশীবাবুর সংসার, শশীবাবুর সংসার যেটা ছিল 1956। তারপর হচ্ছে যোগ বিয়োগ, 1960। আর হচ্ছে এই দুটি উপন্যাস আর কি, যেখানে মধ্যবিত্ত জীবনকে তিনি গ্রহণ করেছেন এবং এক্ষেত্রে শরৎচন্দ্র যেমন মধ্যবিত্ত জীবনের ছবি তুলে ধরেছিলেন, এখানে আশাপূর্ণা দেবীও কিন্তু সেই ছবি তুলে ধরেছেন তার লেখনীর মধ্যে, সেই ছবি তুলে ধরেছেন। এক্ষেত্রেও তিনি সেই ছবি তুলে ধরেছেন। ঠিক আছে। আশাপূর্ণা দেবীর পিতা ছিলেন হরেন্দ্রনাথ গুপ্ত। আশাপূর্ণা দেবীর পিতা ছিলেন হরেন্দ্রনাথ গুপ্ত আর মাতা ছিলেন শ্রীমতী সরলা সুন্দরী দেবী। ঠিক আছে, সরলা সুন্দরী দেবী। তিনি ছিলেন, তার পিতা ছিলেন একজন সুদক্ষ শিল্পী, তার পিতা ছিলেন একজন সুদক্ষ শিল্পী। আশাপূর্ণা দেবীর বাড়িতে প্রবাসী ভারতবর্ষ, মানসী, মর্মবাণী, বিভিন্ন ধরনের পত্রপত্রিকা, সেগুলো, এই পত্রপত্রিকার লেখাগুলো তাকে কি করেছিল, নানাভাবে তোমার কি বলে প্রভাবিত করেছিল, নানাভাবে প্রভাবিত করেছিল এই লেখাগুলো। তার বিস্তারিত জীবন এবং এর বাইরে গিয়ে তিনি যে লিখেছেন, তিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন প্রথম প্রতিশ্রুতির জন্য 1976-এ। জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন প্রথম প্রতিশ্রুতির জন্য 1976-এ। 1372 বঙ্গাব্দে এই যে প্রথম প্রতিশ্রুতি 1372 বঙ্গাব্দে রবীন্দ্র পুরস্কারে ভূষিত হয়। তার আগে 1371-এ এই প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা, এটা ট্রিলজি, এই যে ট্রিলজির প্রথম গ্রন্থ যেটা 1371-এ, এটা তোমার কি বলে প্রথম প্রকাশিত হয়েছিল। তারপর 72-এ তিনি ওটা রবীন্দ্র পুরস্কারে ভূষিত হয়। তারপরে তিনি সুবর্ণলতা লিখতে শুরু করেছিলেন এই গ্রন্থের পর। তাহলে জ্ঞানপীঠ 1976-এ পান প্রথম প্রতিশ্রুতির জন্য। জগত্তারিণী পুরস্কার পেয়েছিলেন 1993-তে, জগত্তারিণী 1993। 1976-এ পেয়েছিলেন, 1976-এই পেয়েছিলেন পদ্মশ্রী সম্মান। ঠিক আছে,
পেয়েছিলেন 1976-এ। 1989-তে বিশ্বভারতী থেকে দেশিকোত্তম পুরস্কার পেয়েছিলেন। দেশিকোত্তম পুরস্কার 1989-এ পেয়েছিলেন। 1987-তে ডিলিট পান। তার প্রচুর গ্রন্থ, যার মধ্যে প্রেম ও প্রয়োজন 1944, বলয় গ্রাস 1949, তোমাদের বিএসসির সিলেবাসে রয়েছে এটা, বলয় গ্রাস, এগুলো সব উপন্যাস। 44-এ হচ্ছে বললাম প্রেম ও প্রয়োজন। যোগ বিয়োগ বলে দিয়েছি, যোগ বিয়োগ। শশীবাবুর সংসার। নেপথ্য নায়িকা 1957, নেপথ্য নায়িকা 1957, নেপথ্য নায়িকা ছিল 1957। এই যে দেখো তার গুরুত্বপূর্ণ উপন্যাসগুলো কতগুলো ছোট গল্প রয়েছে, প্রায় দেখো 176টি। সব থেকে বেশি হচ্ছে ছোট গল্প। অনেক ছোট গল্প রয়েছে তার। 1964-তে তার বেরোয় প্রথম প্রতিশ্রুতি। 1964-তে প্রকাশিত হয়েছে প্রথম প্রতিশ্রুতি। তারপর সুবর্ণলতা, তারপরে হচ্ছে বকুল কথা। মোটামুটি ভাবে ওনার ওই ট্রিলজির সালটা মনে রাখবে তাহলেই হবে, কারণ বাদবাকি গুলো অতটা গুরুত্বপূর্ণ নয়। ওই প্রেম ও প্রয়োজনটা মনে রেখো, প্রেম ও প্রয়োজন আর শশীবাবুর সংসার, এই দুটো মনে রেখো তাহলেই হবে। উপন্যাস ছাড়াও তার ছোট গল্প ছিল, উপন্যাস ছাড়াও তার ছোট গল্প ছিল, তার ছোট গল্পের সংকলন ছিল, শ্রেষ্ঠ হাসির গল্প ছিল, নির্বাচিত ছোট গল্প ছিল। তিনি ছোটদের জন্য অনেক গল্প গ্রন্থ লিখে দিয়ে গেছেন। ছোট ঠাকুরদার কাশি যাত্রা দিয়ে শুরু করেছিলেন 1938-এ। ছোট ঠাকুরদার কাশি যাত্রা দিয়ে 1938-এ শুরু করেন। প্রায় 1500-এর মতো ছোট গল্প তিনি লিখেছেন। তার অনেকগুলি উপন্যাস যেগুলো হিন্দিতে অনুবাদ হয়েছিল, যেমন অগ্নি পরীক্ষা, প্রথম প্রতিশ্রুতি, এগুলো সব হিন্দিতে গেছিল। সুবর্ণলতা, বকুল কথা, গুরুত্বপূর্ণর মধ্যে এইগুলো। বালুচরি, তার বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছিল, শুধু হিন্দি নয়, মারাঠি, অসমিয়া, ওড়িয়া, মালায়ালাম, ইংরাজি। মারাঠি, অসমিয়া, মালায়ালাম, ইংরাজি, এই সবগুলো ভাষায় গেছিল তার। তার প্রথম প্রকাশিত উপন্যাস প্রেম ও প্রয়োজন। শিশু সাথীর পত্রিকায় তার প্রথম রচনা প্রকাশিত হয়। প্রথম কবিতা ছিল বাইরের ডাক। পরে তিনি খোকা খুকু নামক একটি পত্রিকাতেও লিখেছিলেন, দিয়ে প্রথম পুরস্কার পান। প্রথম পুরস্কার প্রাপ্ত কবিতার নাম হচ্ছে স্নেহ। প্রথম পুরস্কার প্রাপ্ত কবিতার নাম হলো স্নেহ। এগুলো দিয়ে দিয়েছি এখানে। প্রথম প্রকাশিত ছোটদের জন্য গল্প সংকলন গ্রন্থ হচ্ছে ছোট ঠাকুরদার কাশি যাত্রা। ছোটদের লেখা
গল্প সংকলনটি 1938 সালে প্রকাশিত হয়। আর বড়দের জন্য লেখা গল্প গ্রন্থ যেটা 1940-এ প্রকাশিত হয়, 1940-এ প্রকাশিত হয়। 176টি উপন্যাস ছিল, 30টি গল্প গ্রন্থ ছিল, 47টি গ্রন্থ ছিল। প্রথম প্রতিশ্রুতির জন্য তিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। শ্রেষ্ঠ ছোট গল্প ছিল ছিন্ন মস্তা। এই যে শ্রেষ্ঠ ছোট গল্প ছিল ছিন্ন মস্তা। আনন্দবাজার পত্রিকায় বেরিয়েছিল এই গল্প, ঠিক আছে। এই গেল তোমার আশাপূর্ণা দেবী। অবশ্যই যেগুলো যেগুলো নামগুলো বলছিলাম, যে নামগুলো কিন্তু তোমাদেরকে নোট ডাউন করতে হবে, ঠিক আছে। নামগুলো অবশ্যই রেকর্ডিংটা দেখবে, দিয়ে নোট ডাউন করবে। এবার হলো মহাশ্বেতা দেবী। বলো, কারোর কোনো কোয়েশ্চেন আছে? থাকলে বলতে পারো। চলো, মহাশ্বেতা দেবী। মহাশ্বেতা দেবী হচ্ছে 1926 থেকে 2016। 1926 14ই জানুয়ারি। 14ই জানুয়ারি হচ্ছে ওনার জন্ম। মৃত্যু হলো 2016 28শে জুলাই। ঠিক আছে, মৃত্যু হচ্ছে 2016 28শে জুলাই। উনি একজন শুধুমাত্রই কথা সাহিত্যিক এমনটা নন, তিনি মানবাধিকার কর্মী, আন্দোলন কর্মী, যার উল্লেখযোগ্য রচনা হাজার চুরাশির মা, অরণ্যের অধিকার, এইগুলো, রুদালি, এইগুলো। এবং তিনি সব থেকে বেশি পশ্চিম সারা সারা মানে সাহিত্যিকদের মধ্যে তিনি বোধহয় সব থেকে বেশি পুরস্কার পেয়েছিলেন। সাহিত্য একাডেমি, জ্ঞানপীঠ, র্যামন ম্যাগসেসে একাধিক সাহিত্য পুরস্কার, পদ্মশ্রী, পদ্মভূষণ, ইভিন শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের বঙ্গবিভূষণ, ঠিক আছে, মানে কিছু বাদ রাখেননি, ঠিক আছে। তিনি মোটামুটি ভাবে অনেক পুরস্কার পেয়েছিলেন। তার যে গ্রন্থ আমরা দেখি, তার যে গ্রন্থ আমরা দেখি, তোমার কি বলে, যে গ্রন্থ আমরা দেখি যে আমাদের শান্তিনিকেতন 2001 এবং ছিন্ন পাতার ভেলায়, যেখানে তিনি স্মৃতির চারণা করেছেন, শান্তিনিকেতনের স্মৃতিচারণা। মূলত তার যে সমস্ত গ্রন্থগুলো সবগুলোই আন্দোলন নির্ভর বা এই জাতীয় গ্রন্থ বেশি ছিল। তো তার মধ্যে আমরা যেটা ফার্স্ট শুরু করব, যেটা হচ্ছে তার শান্তিনিকেতনের, দেখো এই যে আমাদের শান্তিনিকেতন, আর একটা হচ্ছে তোমার ছিন্ন পাতার ভেলায়, যেখানে তিনি শান্তিনিকেতনের স্মৃতিচারণা করেছিলেন, ঠিক আছে। তার প্রথম লেখা ছিল রবীন্দ্রনাথের ছেলেবেলা 1940-এ। তিনি রংমশাল পত্রিকায় তার লেখা বের হয়।
তার জীবনী গ্রন্থ ছিল ঝাঁসির রানী, জীবনী গ্রন্থ ছিল ঝাঁসির রানী 1955। মহাশ্বেতা দেবীর প্রথম জীবনী গ্রন্থ দেশ পত্রিকায় বেরিয়েছিল। তার ছদ্মনাম ছিল সুমিত্রা দেবী। তিনি ভারত পত্রিকায় লিখতেন। পরবর্তীকালে তিনি বর্তিকা নামক একটি পত্রিকার সঙ্গে যুক্ত হন 1979, যেখানে তিনি সম্পাদনার কাজে যুক্ত হয়েছিলেন। তিনি দীর্ঘদিন সাংবাদিকতা করেন। তার প্রথম উপন্যাস ছিল নটির পটভূমি, প্রথম উপন্যাসই ছিল নটির পটভূমি, ঠিক আছে। তার নকশাল বাড়ি, নকশাল বাড়ির পটভূমিকায় লেখা হচ্ছে 1084 মা, এই উপন্যাসটি 1084 মা হচ্ছে নকশাল বাড়ি। অরণ্যের অধিকার তার একাডেমি পুরস্কার পেয়েছিল। অরণ্যের অধিকার কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে ছিল অরণ্যের অধিকার, ঠিক আছে। তিতুমির তার ইতিহাস কেন্দ্রিক লেখা, ঔপনিবেশিকদের বিরুদ্ধে সংগ্রামের যে ইতিবৃত্ত, কারণ তিনি সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, এই লেখাগুলো তার লেখার মধ্যে, মানে এই তোমার কি বলে বিদ্রোহ কেন্দ্রিক যে ইতিহাস, সেই লেখাগুলো কিন্তু তার লেখার মধ্যে উঠে এসেছে। স্পেশালি অরণ্যের অধিকার, অরণ্যের অধিকারে মুন্ডা বিদ্রোহ 1855 প্রেক্ষাপটও যেমন রয়েছে, 1899 মানে 1855 সাঁওতাল বিদ্রোহের প্রেক্ষাপট প্লাস 1899 যেটা বিরসা মুন্ডা করেছিল তার প্রেক্ষাপট, এই দুটোই কিন্তু অরণ্যের অধিকারে উঠে এসেছে। মহাশ্বেতা দেবীর রচিত দুটি গল্প হলো দ্রৌপদী এবং শিকার। তিনি ফরাসি সরকারের যে অফিসার অফ দ্য অর্ডার, যেটাকে আমরা আর্টস অ্যান্ড লেটার্স যেটা সম্মান বলে থাকি, সেটা তিনি পেয়েছিলেন ওদের। আচ্ছা আচ্ছা, এবার মহাশ্বেতা দেবীর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে উপন্যাসগুলোর সাল, উপন্যাসগুলোর সাল। মহাশ্বেতা দেবীর প্রথম উপন্যাস ছিল নটি, যেটাকে আমরা বলছি, ঠিক আছে, নটি। প্রথম জীবনী গ্রন্থ ছিল তার ঝাঁসির রানী, এটা ঠিক। নটির যে পটভূমি, যেটা ছিল 1957। মহাশ্বেতা দেবীর তাহলে প্রথম যেটা ছিল সেটা হচ্ছে 1957। তিনি গণনাট্য আন্দোলনেও জড়িয়ে পড়েন, কারণ তার স্বামী ছিলেন বিজন ভট্টাচার্য, যিনি গণনাট্য আন্দোলনটা তৈরি করেছিলেন। পুরস্কারটা আগে একটু বলে দিই সালগুলো, তারপর আমি উপন্যাসের সালগুলো আলোচনা করে দিচ্ছি। উপন্যাসের সালগুলো বলছি, তার আগে পুরস্কারের সাল। 1979 তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। সাহিত্য একাডেমি হচ্ছে অরণ্যের অধিকারের জন্য। অরণ্যের অধিকারের জন্য সাহিত্য একাডেমি পেলেন, ঠিক আছে। তারপরে 1996-তে তিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন। এই পুরস্কারটি তিনি পেয়েছিলেন 2000 সালে। এই পুরস্কারটি তিনি পেলেন 2000 সালে। পদ্মবিভূষণ পেয়েছিলেন 2006-এ। পদ্মশ্রী পেয়েছেন 1986-তে। 86-তে হচ্ছে পদ্মশ্রী, আর 2006-এ হচ্ছে পদ্মভূষণ, পদ্মবিভূষণ, ঠিক আছে। 2009-এ হচ্ছে বুকার, ম্যান বুকার। যারা কম্পিটিটিভ দিচ্ছ তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। ম্যান বুকার আন্তর্জাতিক পুরস্কার, যেখানে মনোনয়ন পেয়েছিলেন, সরি জেতেননি, এটা মনোনয়ন পেয়েছিলেন, ঠিক আছে। আর র্যামন ম্যাক্সেস এটা তিনি জিতেছিলেন, যেটা হচ্ছে 1997। র্যামন ম্যাক্সেস 1997-তে এটা তিনি পেয়েছিলেন। আচ্ছা, যেটা আমি বললাম যে তোমার কি বলে অরণ্যের অধিকারের জন্য তিনি, আচ্ছা, অরণ্যের অধিকারের জন্য তিনি পেয়েছিলেন তোমার সাহিত্য একাডেমি পুরস্কার, ঠিক আছে।
আচ্ছা, এবারে হলো যেটা, সেটা হচ্ছে ওনার এটা হচ্ছে তোমার ওনার এটা বললাম, পুরস্কারগুলো বললাম, আর এবার হচ্ছে ওনার উপন্যাসগুলো বলবো। আচ্ছা, এবারে দেখো, এবারে হচ্ছে ওনার যে উপন্যাসগুলোর মধ্যে নটি বলেছি। আচ্ছা, লিস্টটা তবু আমি দেবো। অরণ্যের অধিকারের মধ্যে 1977, 1977-এ অরণ্যের অধিকার, যেগুলো যেগুলো গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে হাজার চুরাশির মা, হাজার চুরাশির মা হচ্ছে 1975, অরণ্যের অধিকার 77। তারপর সিধু কানুর ডাকে 1981, সিধু কানুর ডাকে 1981। টেরোড্যাকটিল, পূরণ সহায় এবং পীর্থা, যেটা হচ্ছে 1990, টেরোড্যাকটিল। সতী 1990, গান্ধারী পর্ব 1992। তারার আধার 1960, তারার আধার 1960। আচ্ছা, উল্লেখযোগ্য উপন্যাস মধুরে মধুর 1958, নটি 1957, মধুরে মধুর 1958, তিমির লগন 1959, এইটুকু আশা 1959। ওনার পিতাও ছিলেন বিখ্যাত ব্যক্তি মনীষ ঘটক। সম্পর্কে ঋত্বিক ঘটকের কিন্তু আত্মীয় হন। উনিশশো ছাপ্পান্নতে ঝাঁসির রানী যে উপন্যাসটি ছিল, যেটা গ্রন্থাকারে প্রকাশিত হতে শুরু করে দেশ পত্রিকা। উপন্যাস প্রথম ছিল নটি। এই নটিতে কিন্তু সিপাহী বিদ্রোহের পটভূমিকা থাকলেও এখানে মতি আর ক্ষুধা বক্সের প্রেমের কাহিনী ছিল, ক্ষুধা বক্স আর মতি। এছাড়া দুটো উল্লেখযোগ্য উপন্যাস ছিল যমুনা কি তীর, আর একটা হলো মধুরে মধুর, যেটা হচ্ছে 1958-তে। 1959-এ তিমির লগন, 1959-এ তিমির লগন। হাজার চুরাশির মা, হাজার চুরাশির মা 74 হবে। হাজার চুরাশির মা 74, অনেক জায়গায় 75 পাবে, ঠিক আছে, 74ই হবে। অরণ্যের অধিকার 77, অরণ্যের অধিকার 77, যেখানে বিদ্রোহ উলগুলান এইগুলো রয়েছে, বুভুক্ষু সেখানকার মানুষদের, আদিবাসী মানুষদের জীবনযাত্রা। এই সময় তিনি তার জীবনের পরিণত সময় আদিবাসীদের নিয়ে অনেক কাজ করেছিলেন। জীবনী গ্রন্থ ছিল ঝাঁসির রানী, জীবনী গ্রন্থ ছিল ঝাঁসির রানী। তিতুমির 1984, তিতুমির 1984। টেরোড্যাকটিল, পূরণ সহায় এবং পীর্থা 1989, 1989।
সব থেকে বেশি করুণা প্রকাশনী থেকে তার উপন্যাসগুলি প্রকাশিত হয়েছে। করুণা প্রকাশনী থেকে তার উপন্যাস সব থেকে বেশি প্রকাশিত হয়েছে। গল্পর মধ্যে তার প্রকাশিত গল্প বিভিন্ন, এছাড়াও বিভিন্ন অপ্রকাশিত তো গল্প উপন্যাস রয়েছে। গল্পর মধ্যে প্রথম প্রকাশিত গল্প গ্রন্থ কি বসন্তে কি শরতে, কি বসন্তে কি শরতে, কি শরতে, ঠিক আছে। এটা 1959, এটা কিন্তু গল্প, গল্প গ্রন্থ প্রথম। তারপরে হচ্ছে সপ্তপর্ণী, সপ্তপর্ণী 1960, এরপরে হলো সপ্তপর্ণী 1960। স্তনদায়িনী ও অন্যান্য গল্প, এটা 1979, গুরুত্বপূর্ণ। এটার একটা লিস্ট করে দেবো। 1979। মহাশ্বেতা দেবীর শ্রেষ্ঠ গল্প 1984-তে প্রকাশিত হয়। শ্রেষ্ঠ গল্প 1984-তে প্রকাশিত হয়। ছোটদের জন্য তিনি গল্প লিখেছিলেন, যার মধ্যে একটা বোধহয় একটা আছে তোমাদের, এতোয়া মুন্ডার লড়াই, এতোয়া মুন্ডার কাহিনী থেকে নেওয়া, এটা কোনো একটা ক্লাসে আছে মধ্যশিক্ষা পর্ষদে। বিরসা মুন্ডা। অনুবাদ করেছেন, বিভিন্ন সম্পাদনা করেছেন, পাঠ্যপুস্তক রয়েছে তার গল্প থেকে নেওয়া, বেশ কিছু ইংরাজি গ্রন্থ তিনি লিখেছেন। বেশ কিছু ইংরাজি গ্রন্থ তিনি লিখেছেন, এইগুলো তার সব থেকে গুরুত্বপূর্ণ। যে কটা উল্লেখযোগ্য গ্রন্থ আছে সে কটা পড়লেই হবে। ব্যাস এইগুলো। আচ্ছা, জ্ঞানপীঠটা নিয়ে আমার একটুখানি ডাউট আছে, জাস্ট জ্ঞানপীঠ পুরস্কার 1996 বলেছিলাম জ্ঞানপীঠটা। হাজার চুরাশির মায়ের জন্য জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন। হাজার চুরাশির মা 1996-তে। হাজার চুরাশির মায়ের জন্য জ্ঞানপীঠ পেয়েছেন, ঠিক আছে। এটা পরীক্ষায় ভীষণ ইম্পর্টেন্ট। 1996। ব্যাস এটাই। এইটুকু। এবারে হলো তিন পাহাড়ের কোলেটা পড়িয়ে দেব আজকে।
শাবলতলার মাঠ পেয়ে গেছো তো? দিয়ে দিয়েছি কাল। ম্যাম হ্যাঁ ম্যাম বলছি যে একটা ব্যাপারে একটুখানি কনফিউশন হয়েছে। কালকে আপনি বললেন যে ওই রাজশেখর বসু আনন্দীবাই উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পান, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এবারে ওখানে বলেছিলেন যে 1956, হ্যাঁ, আর আনন্দীবাই উপন্যাসটা প্রকাশিতই হয়েছে 1957, তাহলে কি করে পেলেন? হুম আচ্ছা, রাজশেখর বসুর এটা হচ্ছে তোমার, এটা অ্যাওয়ার্ডটা কি বললে, মানে সাহিত্য একাডেমি, তাই তো? হ্যাঁ ম্যাম, সাহিত্য একাডেমি। আচ্ছা, আবার আমি গুগলে দেখলাম, গুগলে দেখাচ্ছে 55। এগুলোই তো গন্ডগোল হয়। কিন্তু আনন্দীবাইয়ের জন্যই 56ই হবে, ঠিক আছে, 56 হবে। আনন্দীবাইয়ের সালটা কত? 56 আছে তো? কিন্তু ম্যাম 57 আছে। দাঁড়াও দাঁড়াও, আনন্দীবাইয়ের সালটা হলো কনফিউজিং। আচ্ছা, 56তেই পেয়েছিলেন, এবারে 56ই আছে বেশিরভাগ জায়গায়। এবার আনন্দীবাইয়ের সালটা দেখতে হবে। ঠিক আছে, একবার চেক করে নিয়ে বলে দিচ্ছি, দাঁড়াও। এটা নিয়ে তো সমস্যা আছে, এক এক জায়গায় এক এক রকম পাচ্ছি। ঠিকই তো বলেছো। আচ্ছা ঠিক আছে, এটা আমি দেখবো। অনেক কিছু পাচ্ছি, 55 পাচ্ছি, 58 পাচ্ছি, 56 পাচ্ছি। এটা আমি দেখি, দেখে বলছি, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। এটা গুগলের দ্বারা হবে না, অন্য কিছু দেখতে হবে, দেখে বলবো। একবার আমাকে একটু গ্রুপে শুধু লিখে দিও, হ্যাঁ, আনন্দী ভাই বলে, তাহলে আমার মনে থাকবে, আমি দেখে নেব। আচ্ছা, গ্রুপে লিখে দিও তাহলে। আজকে এই 3 পাহাড়ের কোলেটা পড়িয়ে দিই, এটা তো ছোট আছে একটুখানি। এই যে শক্তি চট্টোপাধ্যায়ের লেখা। অন্ধকারে 3 পাহাড়ে ট্রেনের থেকে নেমে হাওয়া বিলাসী 3 জোড়া চোখ আটকে গেল প্রেমে। ঠিক আছে, 3 জোড়া চোখ কেন বলেছে মনে পড়ছে? 3 পাহাড়ের কোলের কথা। এখানে বলা হচ্ছে কারণ কবিরা তোমার কি বলে 3 বন্ধু মিলে গিয়েছিল, তাই না? 3 পাহাড়ের কোলে শক্তি চট্টোপাধ্যায়ের লেখা একটি একটি কবিতার অংশ। কবিতার বিষয়বস্তু হচ্ছে তার, এখানে এখানে রোমান্টিকতা, সীমাহীন ভাবপ্রবণতা বা যেটাকে আমরা বলে থাকি তার কল্পনা শক্তি, এইগুলো এখানে হচ্ছে 3 পাহাড়ের কোলের, এটাই হলো মূল বিশেষত্ব। ঠিক আছে, এখানে বলা হয়েছে যে এই যে
বলা হচ্ছে যে অন্ধকারে 3 পাহাড়ে ট্রেনের থেকে নেমে, অন্ধকারের মধ্যে ট্রেন থেকে নেমে কি হচ্ছে না আমরা দেখতে পাচ্ছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে হাওয়া বিলাসী 3 জোড়া চোখ আটকে গেছে ফ্রেম, জনমানববিহীন স্টেশন, আকাশ ভরা তারায়, ঠিক আছে, এমনই একটা অবস্থা। এমন একটি দেশে আসলে সকলের পথ, মানে এখানে আর অন্য কেউ নেই, এরকম একটা অবস্থায় এখানে কেউ নেই। সেই জায়গায় 3 পাহাড়ের কোলের উপরে কবি বলছেন যে সকলের যেন চোখ, মানে ওই তোমার কি বলে, সবাই এখানে চোখ হারিয়ে ফেলেছে। আচ্ছা, এবারে বলছে যে পথ হারিয়ে যায় যেদিকে সেদিকে পথ আছেই, ঝর্ণা কাঁদর, তারপরে টিলা পাথর বনভূমির কাছে, এই বনভূমির ওপারে কোনো মনোভূমির দয়, ফুসুর ফাসুর ফুসুর ফাসুর স্বপ্নে কথা হয়, স্বপ্নে কথা হয়। আচ্ছা, এই জায়গায় কবি এক কথায় বলতে চাইছেন যেটা, সেটা হলো যে এই 3 পাহাড়ের কোলে কবির হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান, এই উৎস মানে এইটা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান, ঠিক আছে, যেখানে কবি বলছেন যে অন্ধকারে 3 পাহাড়ে নেমেছেন, ট্রেন থেকে নামার পর সেখানকার বাস্তব পরিস্থিতি এমন যে 3 জন চমকে গেল, জনমানববিহীন স্টেশন, আকাশে মানে তারা ভরা, অন্ধকার নির্জন এমন একটা জায়গায় পথ হারানোর তো একেবারে উপযুক্ত পরিবেশ, বা পথ হারিয়ে যাবে এমন পরিস্থিতিতে, সেটাই তো স্বাভাবিক, সেই কারণেই তো এর নাম হয়েছে যে 3 পাহাড়ের, এই কারণেই এর নাম হয়েছে 3 পাহাড়ের। এবার এখানে 3 পাহাড়ের কোলেতে একদিকে যেমন রোম্যান্স রয়েছে, যেখানে আমরা দেখছি পথ হারিয়ে যেদিকেই যাওয়া হোক না কেন, ঝর্ণা কাঁদর টিলা পাথর বনভূমির কাছে, মানে সবগুলোই কিন্তু আছে, সেই পথ পরিক্রমায় স্বপ্নে যেন কথা বলা যায়, অর্থাৎ এখানে রোম্যান্সের ইচ্ছে ডানায় ভর করে লেখকের সঙ্গীরা পৌঁছে গেছেন 3 পাহাড়ের কোল নামক সেই গন্তব্যে, যেখানে একটা ছমছমে ভাব নির্জনতা রয়েছে, লেখক অনুভব করছেন একটা অজানা অচেনা একটা রহস্যময় পৃথিবীকে, সেখান থেকে আর তাদের কি করতে ইচ্ছে করছে না, আসতে আর ইচ্ছা করছে না, ঠিক আছে, সেখান থেকে তাদের আসতে আর ইচ্ছে করছে না। অ্যাকচুয়ালি কবি বলতে চেয়েছেন যে গণ্ডিবদ্ধ জীবনে বেঁচে থাকার কোনো অর্থ নেই, আর শহরবাসীর জীবন সেটা হচ্ছে গণ্ডিবদ্ধ জীবন, পূব আকাশে আস্তে ধীরে আলোর ঘোমটা খোলে, শক্ত সবুজ গা ভেসেছে 3 পাহাড়ের, সহজ করে বাঁচা কি আর খাঁচাতে সম্ভব, এই যে এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ, কেন খাঁচার কথা বলা হয়েছে, যে শহরবাসীর জীবন যেখানে একটা বললাম যে সংকীর্ণ একটা গণ্ডিতে আবদ্ধ, সেই গণ্ডিতে থেকে কোনোদিন বাইরের দৃশ্য বা বাইরের প্রকৃতিকে বা বাইরের জগতের মানুষের সঙ্গে বাস করা যায় না, সেই গণ্ডিতে আবদ্ধ জীবন অনুভব করতে পারে না সত্যিকারের কোনো আনন্দ, সেই জীবনে কোনো আনন্দ নেই, কোনো বৈচিত্র্য নেই, রয়েছে একটা গতানুগতিকতা, একটা একঘেয়েমি। আচ্ছা, সকালে সূর্যের সোনালী আলোয় পাহাড়ের কোলে সবুজ মাঠগুলোকে দেখলে কি মনে হচ্ছে, যেন মনে হচ্ছে যেন কেউ সযত্নে একটা নকশা কেটে গেছে, ঠিক আছে, এরকম সোনালী আলোয় সূর্যালোকের মধ্যে গ্রামগুলো মুখরিত হয়ে উঠেছে, তো সেই বনভূমিতেই লেখকেরা গিয়ে পৌঁছেছেন, সেই বনভূমিতেই লেখকেরা গিয়ে পৌঁছেছেন।
সেই বনভূমিতে লেখকরা গিয়ে পৌঁছেছেন। ঠিক আছে, এটা আগেই বললাম যে এর নামকরণ খুব গুরুত্বপূর্ণ এবং কবিতাটা একটা রূপক সাংকেতিক একটা ব্যঞ্জনাধর্মী কবিতা। কবিতাটা খুব ছোট, কিন্তু এটা শক্তি চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ কবিতায় এই হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান বলে যে গ্রন্থটি আছে সেখানে অন্ধকার কেটে গেলে তিন পাহাড়ের কোলে পূর্ব দিকে আলোর রশ্মি দেখা যায়, দেখতে পাওয়া যায় সবুজ গ্রাম, খাঁচায় বন্দি না থেকে তিন পাহাড়ের কোলে গেলেই শোনা যাবে শিশুর কলধ্বনি। এখানে তার কথাই বলা হয়েছে, এখানে সেই তিন পাহাড়ের কথাই বলা হয়েছে, সেই স্টেশন, সেই তোমার কি বলে তিন জোড়া চোখ আটকে গেছে এখানে কবি এবং তার তোমার কি বলে বন্ধুদের সাথে গিয়েছেন, তার কথাই এখানে বলা হয়েছে। এক কথায় তোমার যে তিন যুবক যে বেড়াতে গেছে তার কথাই এখানে বলা হচ্ছে। কবিরা তিন বন্ধু, এই তিন বন্ধুর কথা বলতে পারবে কে কে? এখানে একটা লাইন বলেছে, বনভূমির ওপারে কোন মনোভূমির দয়। এখানে কেন বলা হচ্ছে যেখানে তিনজন গিয়ে তিনজন যুবকের চোখ আটকে গেছে প্রাকৃতিক সৌন্দর্যে, সেই যে সৌন্দর্যের বর্ণনা করেছেন কবি। এখানে কবি কল্পনা করছেন বনভূমির পথ যেখানে শেষ হয়ে গিয়েছে সেখানেই মনোভূমির দয়। মনোভূমির দয় কথার অর্থ কি? দাগ দাও ওই লাইনটাতে, বনভূমির ওপারে কোন মনোভূমির দয়। ওই লাইনে মনোভূমির দয় হচ্ছে রূপকথার রাজ্যের উদয় হয়েছে সেই জায়গায়, যেটা আমাদের এই চোখ দিয়ে দেখা যায় না, যেটা আমাদের বাস্তব এই চোখ দিয়ে দেখা যায় না, যা দেখতে হলে আমাদের কল্পনার চোখ দিয়ে দেখতে হবে। অন্ধকারে এই যে ঘুষুর ফুসুর ফাসুর ঘুষুর ঘাসুর এই যে শব্দ শোনা যায়, লাইনের নিচে দাগ দাও, এটা পুরোটাই একটা রূপক, এটা স্বপ্নে যেন বলা হয়েছে, স্বপ্নে বলা হয়েছে। আরেকটা লাইন আছে দেখো, যেখানে বলছে যে পথ হারিয়ে যায় যেদিকে সেদিকে পথ আছেই, ঝর্ণা কাঁদর টিলা পাথর বনভূমির কাছেই। ওই লাইনটাতে দাগ দাও। অর্থাৎ পাহাড়ের কোলে নাগরিক জীবনের যন্ত্রণা থেকে মুক্তির আনন্দ খুঁজতে গিয়েছিলেন কবিরা, সেখানে শহরের বন্দি জীবন, ব্যস্ততা, ভিড়, এখান থেকে মুক্তি পেতে সেই তিন যুবক সেখানে চলে গিয়েছিলেন, যেখানে জনমানবহীন পথ, সেখানে টিলা আছে, সেখানে টিলা আছে। ঠিক আছে, সেই অংশটাতে, সেই যেখানে মনুষ্য চিহ্নে মানে খুব ফাঁকা জায়গা, কোনো কৃত্রিম, এমন কোনো কৃত্রিম পথ নেই, যেখানে পথহারা মানুষগুলোকে একটা নতুন পথ দেখায়, পথহারা মানুষগুলোকে যেখানে নতুন পথ দেখানো হয়। এই যে পূব আকাশে আস্তে ধীরে আলোর ঘোমটা খোলে, কে ঘোমটা খোলার কথা বলা হয়েছে এখানে? কাকে? এখানে ঘোমটা খোলার কথা বলা হয়েছে কাকে? এখানে ঘোমটা খোলার কথা বলা হয়েছে ওই যে তোমার কি বলে সূর্যের কথা বলা হয়েছে এই জায়গাটাতে, সূর্যের কথা। তিন জোড়া চোখ বলতে এখানে তিনজনের কথা বলা হয়েছে, কবির তিন বন্ধুর কথা বলা হয়েছে। তিন বন্ধু কে কে? বলা যাবে তিন বন্ধু কে কে?
বলা যাবে না, এটা অ্যাকচুয়ালি কোনো এক্সাক্ট হয় না, তবু মনে করা হয় যে তোমার কি বলে, যেটা মনে করা হয় যে শক্তি চট্টোপাধ্যায় আর হচ্ছে বুদ্ধদেব বসু আর বোধহয় অচিন্ত কুমার সেনগুপ্ত, এই কথা বলা হয়। ঠিক আছে, এই কবিতাটার মধ্যে যেখানে শক্তি চট্টোপাধ্যায়ের জন্ম এবং মৃত্যু সাল 1933, শক্তি চট্টোপাধ্যায়ের জন্ম, মৃত্যু হচ্ছে 1950 তিনি। ঠিক আছে, তিনি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় জন্মগ্রহণ করেন। শক্তি চট্টোপাধ্যায়ের বাংলা কবিতায় কবিতা পত্রিকা দিয়ে তার প্রথম কবিতা ছিল জোম। কবিতা পত্রিকায় তার প্রথম কবিতা ছিল জোম, যেটা দিয়ে তার বাংলা সাহিত্যে প্রবেশ। হে প্রেম হে নৈঃশব্দ, এইটা হচ্ছে তার প্রথম কাব্যগ্রন্থ। হে প্রেম হে নৈঃশব্দ। পরবর্তীকালে তিনি কৃত্তিবাস পত্রিকার সঙ্গে যুক্ত হয়েছিলেন। এখানে তিন পাহাড়ে কখন নেমেছেন? অন্ধকারে। হাওয়া বিলাসী বলতে এই লাইনটাতে দাগ দাও, হাওয়া বিলাসী মানে ভ্রমণ পিপাসু, যারা ভ্রমণ করতে ভালোবাসে। এখানে 9টি চোখের কথা বলা হয়েছে, 3 জোড়া চোখ, 3 জনের দুটো করে চোখ, এই সরি 6টি চোখের কথা বলা হয়েছে। আকাশে তারা ভরা ছিল যখন তারা নেমেছেন, তারপরে সেই জায়গায় তোমার কি বলে অন্ধকার হয়ে যায়। কাঁদর, কাঁদর শব্দের অর্থ হলো পর্বত বা ছোট পাহাড়, পর্বতের গুহা, মাথার অংশটাকে কাঁদর বলা হয়। আর টিলা হচ্ছে ক্ষুদ্র আকৃতির পাহাড়, ক্ষয়প্রাপ্ত যেটা। মনোভূমি, বারবার বললাম যেটা কল্পনা, মনোভূমি, রূপকথার দেশ যেটাকে আমরা বলে থাকি। ব্যাস, এইগুলো হলো এর অর্থগুলো, যেগুলো দাগ দিয়ে নাও। ঠিক আছে, বললাম। আর এখানে দেখো আমি এখানে লিখে দিয়েছি ওনার যাবতীয় যা কিছু আছে, এইটা দেখে নেবো। ঠিক আছে, এইটা এইটা এই যে হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান, এটা হচ্ছে তোমাদের জন্য ইম্পর্টেন্ট। বাদ বাকিগুলো আর সাল পড়তে হবে না, তোমাদের এমনিতে বোধহয় শক্তি চট্টোপাধ্যায় আছে। কুয়োতলা, অবনী বাড়ি আছো, দেখতে হবে, বাদ বাকিগুলো দরকার। স্তবক সংখ্যা 3টি, পংক্তি, প্রতি স্তবকে 12টা, মানে 4টে করে লাইন আছে, টোটাল 12টা। 3 পাহাড় আর নকশি কাঁথা। 3 পাহাড় ঝাড়খণ্ডে এটা অবস্থিত। সাহেবগঞ্জের একটি জেলার নাম হলো 3 পাহাড়। ঠিক আছে, যেখানে মালদা স্টেশন, পূর্ব রেলের মালদা স্টেশনের সঙ্গে যুক্ত। আগে বিহারে ছিল, বর্তমানে ঝাড়খণ্ডে। আর নকশি কাঁথা তো তোমরা জানো, জসিমউদ্দিনের নকশি কাঁথার মাঠ পড়েছে, এক ধরনের বিশেষভাবে এক ধরনের নকশায় তৈরি কাপড়, যেটাকে আমরা বলি। অর্থগুলো দেওয়া আছে। এটা হলো কবিতাটা। কবিতাটার যে জিনিসটা আমি তোমাদেরকে বললাম সেটাই ওখানে লেখা আছে, যে আমরা এক কথায় বলতে পারি। এই এমসিকিউ গুলো তোমরা প্র্যাকটিস করবে, আদারওয়াইজ না হলে আমি তখন বলে দেবো। ঠিক আছে, আগে প্র্যাকটিস করো এমসিকিউ গুলো, অনেকগুলো প্র্যাকটিস এখানে এমসিকিউ দেওয়া আছে। ঠিক আছে, অনেকগুলো এখানে দেওয়া আছে, এটা প্র্যাকটিস করো, না হলে আমি বলে দেবো। শক্তি চট্টোপাধ্যায়ের 3 বন্ধু। এক্ষেত্রে অনেক জায়গায় তিনি আবার বুদ্ধদেব বসু আর একেও বলেছেন, বুদ্ধদেব বসু আর তোমার কি বলে সুনীল গঙ্গোপাধ্যায়কেও বলেছেন। ঠিক আছে,
তাই এক্সাক্ট 3 বন্ধুর কথা তো তিনি বলেননি কোথাও। তাই তার সমসাময়িক লেখকদের মধ্যে তোমার কি বলে বুদ্ধদেব বসু ছিল, সুনীল গঙ্গোপাধ্যায় ছিল, তারপর শঙ্খ ঘোষ ছিলেন। এই 3জন। তবে শঙ্খ ঘোষের সঙ্গে তার তেমন হৃদ্যতা অতটা না থাকলেও শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায় আর তোমার বুদ্ধদেব বসু আর হচ্ছে তোমার এই 3জনের বেশি বেশি সখ্যতা ছিল। সেজন্য এক্সাক্ট কোনো জায়গায় পাওয়া যায় না যে তিনি কার কথাটা বলছেন, ঠিক আছে। তবে এই 3জনের মধ্যেই তোমাদের থাকবে যদি ইনকেস কোয়েশ্চেন দিয়ে দেয় বাইরে থেকে। কারণ এবারে ইলিয়াসে এরকম এক ধরনের একটা প্রশ্ন এসেছে। ইলিয়াসে মনে পড়ছে তো, ইলিয়াসে ওই বিষয়টা কিন্তু কোথাও ছিল না লাস্ট লাইনে, যে কোন ধর্মের কথা বলা হয়েছে মাদ্রাসা। আচ্ছা চলো তাহলে নেক্সট উইকে হচ্ছে তোমাদের এ হবে গ্রামার হবে। আমি এই উইকে আমার জাস্ট আমি কালকের মধ্যে তোমাদেরকে গ্রামারের কোয়েশ্চেন গুলো দিয়ে দিচ্ছি, ওগুলো একটু প্র্যাকটিস করো। ম্যাম